আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন বাড়ি থেকে অফিস বা কলেজের দূরত্বটা একই থাকলেও একেক দিন পৌঁছাতে একেক রকম সময় লাগে কেন? এর পেছনে কিন্তু একটা বিশাল পরিকল্পনা কাজ করে। চলুন আজ আমরা সেই পরিবহন পরিকল্পনার রহস্যটা একটু ঘেঁটে দেখি। শহরের ট্রাফিক জ্যামে আটকে থাকাটা তো আমাদের রোজকার জীবনের একটা অংশ, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই যে বড় বড় ফ্লাইওভার বা ঝকঝকে মেট্রো লাইনগুলো আমরা দেখি, এগুলো এমনি এমনি তৈরি হয়ে যায় না? এর পেছনে একটা দারুণ সায়েন্স আছে। এটা শুধু রাজমিস্ত্রির কাজ নয়, এর ভেতরে আছে প্রচুর ডেটা অ্যানালিসিস আর একটুখানি ভবিষ্যৎ দেখার ক্ষমতা। ব্যাপারটা অনেকটা একটা বিশাল জিগস পাজেলের মতো। ভাবুন তো, একটা শহরের ট্রান্সপোর্ট সিস্টেম, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গাড়ি, সবাই যে যার মতো এদিক ওদিক যাচ্ছে। এই পুরো জিনিসটাকে একসাথে মিলিয়ে একটা মসৃণ ছবি তৈরি করাই হলো আসল চ্যালেঞ্জ। আর এই পাজলটা সমাধান করার পদ্ধতির নামই হলো ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। এটা ঠিকঠাক করতে পারলেই শহরের অর্থনীতির চাকাও ঘোরে আর আমাদের জীবনও সহজ হয়। আসলে একটা শহরের পরিবহন ব্যবস্থা হলো তার লাইফলাইন, অনেকটা আমাদের শরীরের শিরা উপশিরার মতো। ভাবুন, এটা শুধু ফ্যাক্টরির মাল বাজারে পৌঁছে দেয় না বা আমাদের কলেজ হাসপাতালে নিয়ে যায় না, এর চেয়েও বড় কাজ করে। এটা আমাদের সবাইকে স্বাধীনভাবে ঘোরার সুযোগ করে দেয় আর শহরের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের একটা সুন্দর যোগাযোগ তৈরি করে। তো একটা নতুন রাস্তা বা মেট্রো লাইন বানানোর আগে প্ল্যানাররা ঠিক কী করেন? তারা কিন্তু সরাসরি গাঁইতি বেলচা নিয়ে নেমে পড়েন না। তাদের প্রথম কাজটা হয় একজন ডিটেকটিভের মতো। তাদের মিশন শহরের নারী নক্ষত্র জানা, মানে মানুষজন ঠিক কখন, কোথায় আর কিভাবে যাতায়াত করছে সেই সব গোপন তথ্য বা ক্লু খুঁজে বের করা। যে কোনো গোয়েন্দা তার তদন্ত শুরু করার আগে কি করে? সবার আগে নিজের কাজের এলাকাটা চক দিয়ে এঁকে নেয়, তাই না? প্ল্যানাররাও ঠিক এটাই করেন। আর এই পদ্ধতিটার একটা ফ্যান্সি নাম আছে, ডেলিনিয়েশন। ধরুন কলকাতার জন্য প্ল্যানিং হচ্ছে, তার মানে কি শুধু চৌরঙ্গি বা এসপ্ল্যানেড? একদমই না। হাওড়া, সল্ট লেক, এমনকি রাজারহাট, বারাসাত পর্যন্ত পুরো এলাকাটাকে এর মধ্যে ধরতে হবে, না হলে আসল ছবিটা কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, এত বড় একটা এলাকাকে একসাথে বিশ্লেষণ করা তো প্রায় অসম্ভব। তাই গোয়েন্দারা যেমন এলাকাটাকে ছোট ছোট ভাগে ভাগ করে তল্লাশি চালায়, প্ল্যানাররাও শহরটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেন। এই প্রত্যেকটা অংশকে বলা হয় ট্রাফিক অ্যানালিসিস জোন বা সংক্ষেপে TAZ। আর এই ভাগগুলো এমনভাবে করা হয় যেন প্রত্যেকটা জোনের চরিত্র প্রায় একরকম হয়, মানে কোথাও হয়তো সব অফিস, কোথাও আবার সব বাড়ি। এতে বিশ্লেষণ করতে দারুণ সুবিধা হয়। ব্যাপারটা আরও সহজ করে ভাবা যাক। ধরুন একটা বিশাল বড় বাড়ি। আমরা যদি বাড়িটাকে বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর এভাবে আলাদা আলাদা ঘরে ভাগ করে নিই, তাহলে সহজেই বোঝা যাবে কোন ঘরে কতজন লোক বা কি কাজ হচ্ছে। জোনিং ঠিক এই কাজটাই করে, একটা আস্ত শহরকে এরকম ছোট ছোট ঘরে ভাগ করে দেয় যাতে বোঝা সহজ হয়। তাহলে এবার মনে করার চেষ্টা করা যাক, একটা শহরের যাতায়াত ব্যবস্থা ভালো করে বোঝার জন্য তাকে যে ছোট ছোট অংশে ভাগ করা হয় সেই পদ্ধতিটাকে কি বলে? গোয়েন্দা যেমন তার সন্দেহভাজন ব্যক্তির প্রত্যেকটা পদক্ষেপের ওপর নজর রাখে, ঠিক তেমনি প্ল্যানাররা করেন অরিজিন ডেস্টিনেশন স্টাডি বা OD স্টাডি। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এর মাধ্যমে জানা যায় মানুষ কোথা থেকে যাত্রা শুরু করছে, মানে অরিজিন, আর কোথায় গিয়ে শেষ করছে, মানে ডেস্টিনেশন। ধরুন সকালবেলা বেহালা থেকে ঠিক কতজন সল্টলেকের দিকে রওনা দিচ্ছে, এই জরুরি তথ্যটা কিন্তু OD স্টাডি আমাদের দেয়। আর এই তথ্যটা না থাকলে কি হবে? হয়তো এমন এক জায়গায় ফ্লাইওভার তৈরি হয়ে যাবে যেখানে ওটার কোনো দরকারই ছিল না। এখন প্রশ্ন হলো, এই গোয়েন্দাগিরিটা করা হয় কিভাবে? এর জন্য অনেক রকম পদ্ধতি আছে, যেমন প্ল্যানাররা বাড়ি বাড়ি গিয়ে ইন্টারভিউ নিতে পারেন, কিংবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি থামিয়েও প্রশ্ন করতে পারেন, এমনকি গাড়ির লাইসেন্স প্লেট মিলিয়েও ডেটা সংগ্রহ করা হয়। আর এখনকার দিনে তো মেট্রো স্মার্ট কার্ড বা আমাদের ফোনের GPS ডেটা থেকেও অনেক তথ্য পাওয়া যায়। তবে সবচেয়ে বিস্তারিত আর নিখুঁত তথ্য কিন্তু পাওয়া যায় ওই হোম ইন্টারভিউ সার্ভে থেকে। তাহলে একটা সহজ প্রশ্ন, কোন জোন থেকে অন্য কোনো জোনে কতজন লোক যাতায়াত করে, এই তথ্যটা আমরা কোন সমীক্ষা থেকে জানতে পারি? বেশ, গোয়েন্দার কাজ তো শেষ, ক্লু জোগাড় করা হয়ে গেছে। এবার প্ল্যানাররা একটা নতুন টুপি পরেন, সেটা হলো একজন ভবিষ্যৎদ্রষ্টার।
মানে এখনকার ডেটাগুলো হাতে নিয়ে তারা ভবিষ্যতের দিকে তাকান। আজ থেকে 10 বা 20 বছর পর শহরের রাস্তাঘাটের অবস্থা কি হবে সেই পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই ভবিষ্যৎ দেখার প্রথম ধাপটা হলো ট্রিপ জেনারেশন। নামটা একটু খটমট হলেও কাজটা সোজা। এর মাধ্যমে প্ল্যানাররা হিসেব করেন ভবিষ্যতের কোনো একটা দিনে প্রত্যেকটা জোন থেকে মোট কতগুলো ট্রিপ তৈরি হবে আর বাইরে থেকে কতগুলো ট্রিপ সেই জোনে এসে ঢুকবে। সোজা কথায় 10 বছর পর সকালে বেহালা থেকে কত লোক বেরোবে আর সল্ট লেকে কত লোক ঢুকবে, এই সংখ্যাটা বের করাই হলো ট্রিপ জেনারেশন। ওকে, প্রথম ধাপে আমরা জানলাম কতগুলো ট্রিপ তৈরি হবে। এবার দ্বিতীয় ধাপে মানে ট্রিপ ডিস্ট্রিবিউশনে আমরা সেই ট্রিপগুলোকে তাদের ঠিকানায় পাঠাই। মানে বেহালা থেকে যে 1 লক্ষ লোক বেরোচ্ছে তাদের মধ্যে ঠিক কতজন সল্টলেক যাবে, কতজন পার্ক স্ট্রিট আর কতজন বা হাওড়া স্টেশন যাবে, সেই পুরো কানেকশনটা এই ধাপে তৈরি করা হয়। এটা অনেকটা ম্যাচ মেকিংয়ের মতো। এই যে ভবিষ্যতে যাত্রাপথ মেলানোর কাজ, এটা করার জন্য প্ল্যানারদের হাতে দুটো প্রধান অস্ত্র আছে। একটা হলো গ্রোথ ফ্যাক্টর মডেল। এটা বেশ সহজ সরল, পুরনো ডেটাকে ভিত্তি করে ভবিষ্যতের একটা আন্দাজ দেয়। আর দ্বিতীয়টা হলো গ্র্যাভিটি মডেল। এটা একটু বেশি জটিল কিন্তু অনেক বেশি শক্তিশালী। এটা অনেকটা চুম্বকের আকর্ষণের মতো কাজ করে, আর কোনো নতুন এলাকা তৈরি হলে সেখানে এটা অনেক বেশি সঠিক পূর্বাভাস দিতে পারে। এই গ্র্যাভিটি মডেলের ফর্মুলাটা দেখে হয়তো একটু ভয় লাগতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা খুবই সহজ। আমরা সবাই নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছি, তাই না? ঠিক সেটার মতোই। একটা জায়গায় যত বেশি আকর্ষণ থাকবে, যেমন ধরুন সল্টলেকের আইটি হাব বা নিউ টাউনের শপিং মল, সেটা চুম্বকের মতো আশপাশের এলাকা থেকে তত বেশি লোককে টানবে। কিন্তু দূরত্ব যত বাড়বে এই টানটাও তত কমবে। এর ছোট্ট মনে রাখার উপায়টা হলো আকর্ষণ বেশি তো যাত্রা বেশি, দূরত্ব বেশি তো যাত্রা কম। তাহলে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। দুটো জোনের মধ্যে ভবিষ্যতে ট্রাফিক কেমন হবে সেটা অনুমান করার জন্য কোন মডেলটা আকর্ষণ আর দূরত্বের উপর নির্ভর করে। এতক্ষণ আমরা যে গোয়েন্দাগিরি আর ভবিষ্যৎবাণীর কথা বললাম, এই পুরো জিনিসটাকে একসাথে একটা প্যাকেজে নিয়ে আসা হয়েছে, আর সেই প্যাকেজটার নাম হল 4 স্টেপ ট্রাভেল মডেল। এটাই বলতে পারেন ট্রান্সপোর্টেশন প্ল্যানারদের ব্রহ্মাস্ত্র, তাদের মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের ঠিক 4টে ধাপ। 1. ট্রিপ জেনারেশন, মানে মোট কতগুলো ট্রিপ শুরু আর শেষ হবে। 2. ট্রিপ ডিস্ট্রিবিউশন, মানে কে কোথা থেকে কোথায় যাবে। 3 নম্বরটা খুব মজার, মোডাল স্প্লিট। এখানে ঠিক করা হয় মানুষ কোন ট্রান্সপোর্টে চড়বে, বাস, মেট্রো, অটো না নিজের গাড়ি। ধরুন সরকার পেট্রোলের দাম বাড়িয়ে দিল বা একটা নতুন এসি বাস চালু করল, তাতে কতজন লোক গাড়ি ছেড়ে বাসে উঠবে সেই হিসেবটা এই ধাপে করা হয়। আর সব শেষে 4 নম্বর ধাপ, ট্রিপ অ্যাসাইনমেন্ট। এখানে ঠিক করা হয় গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ ঠিক কোন রাস্তাটা ধরবে, মানে সোজাসুজি যাবে না গলি দিয়ে শর্টকাট নেবে। এই 4টে ধাপ পেরিয়ে গেলেই প্ল্যানাররা প্রায় নিশ্চিতভাবে বলে দিতে পারেন যে 10 বছর পর শহরের কোন রাস্তায় ঠিক কতটা জ্যাম হবে। এবার একটা চটজলদি প্রশ্ন, মোট যাত্রার কত % লোক বাসে যাবে, কত % মেট্রোতে আর কত % গাড়িতে? এই ভাগাভাগিটা 4 স্টেপ মডেলের কোন ধাপে করা হয়? তাহলে এতক্ষণে আমরা এটা বেশ বুঝতে পারছি যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ব্যাপারটা কিন্তু বেশ গভীর। এটা শুধু আজকে ট্রাফিক জ্যাম কমানোর উপায় নয়, এটা আসলে আগামী দিনের শহরের একটা ব্লুপ্রিন্ট তৈরি করা। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্ল্যানিং মানে কিন্তু শুধু রাস্তা চড়া করা বা নতুন ফ্লাইওভার বানানো নয়। এর আসল লক্ষ্য হল এমন একটা সিস্টেম তৈরি করা যা সবার জন্য সহজ, দ্রুত আর পরিবেশের জন্য ভালো। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ শুধু ইট সিমেন্টের কাঠামো গড়া নয়, বরং মানুষের জীবনকে আরও একটু ভালো করে তোলা। আমরা আজকে যে বেসিক নীতিগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলোই কিন্তু ফিউচারে স্মার্ট সিটি তৈরির আসল ভিত্তি। একবার ভাবুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর বিগ ডেটার এই যুগে এই প্ল্যানিংয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা এমন শহর ডিজাইন করতে পারি যা নিজেই ট্রাফিক কন্ট্রোল করবে, যা হবে অনেক বেশি সবুজ আর টেকসই। ভবিষ্যতে স্থপতি হিসাবে এই দারুণ চ্যালেঞ্জটা কিন্তু আমাদের সকলের সামনে। এই ভাবনাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।